হাই মাই ডিয়ার কিউটিস, কেমন আছো সবাই? শুরু করছি শুকনো পাতার নূপুর পায়ে। লেখনীতে আয়শারিন, পর্ব সংখ্যা 16। ঝিলমিলের দিন একইভাবে কাটছে, সেই একই রুটিন, বিন্দুমাত্র হেরফের নেই তাতে। লোকটা তার উপর এতটুকু ছাড় দেওয়ার পক্ষে নয়। এখন সেই স্বামীর তৈরি করে দেওয়া কাজের রুটিনের পাশে এসে যুক্ত হয়েছে কলেজের আসন্ন পরীক্ষার রুটিন। পড়ার টেবিলে বসে দুই হাতে দুইটা আলাদা রুটিন ধরে সে অবিশ্বাসের চোখে তাকিয়ে আছে। ওদিকে বিছানায় বসে ল্যাপটপে কিবোর্ডে আঙুল চালাচ্ছিল বারিশ। ইদানিং কাজের চাপ তার মাথার উপর পাহাড়ের মতো চেপে বসেছে। ইউনিভার্সিটিতে প্রফেসর হিসেবে জয়েন করার পর থেকেই কানাডার মেহেরাজের সাথে যৌথ প্রজেক্টগুলোতে ঠিকমতো সময় দিতে পারছে না সে। এতদিন মেহেরাজি এক হাতে সব সামলে এসেছে, যদিও এর জন্য রোজ ঘ্যান ঘ্যান করে তার মাথা ঝালাপালা করে দিচ্ছে ছেলেটা। বারিশ অবশ্য সেই সব কান দিয়ে শোনেও না, কিন্তু এবার তাকে সত্যিই কিছুটা মন দিতে হবে। ঝিলমিল পড়ার টেবিল থেকে এক পলক নজর ঘুরিয়ে তাকালো বারিশের দিকে। দেখতে দেখতে বিয়ের 20টা দিন কেটে গেল, কিন্তু একটা দিনের জন্য সে নিজের বাপের বাড়ি যেতে পারল না। দেওয়ালের ওই পাশে তার নিজের ঘর, নিজের পরিবার, অথচ এই লোকটা তাকে একবারের জন্য ওই পাশে পা বাড়াতে দেয়নি। যাবেই বা কখন? বিকেল অবধি কলেজ, আর তারপর বাকি সময়টা রান্নাঘর আর ঘরের কাজ সামলাতে সামলাতেই পার হয়ে যায়। মাঝখান থেকে শুধু দিনে একবার পরিবারের সবার সাথে ফোনে কথা বলার সুযোগ পায় সে। পরীক্ষার জন্য আইসিটি সাবজেক্ট নিয়ে বেশ টেনশনে আছে ঝিলমিল। এখনও একটা চ্যাপ্টারও ভালোভাবে শেষ করতে পারেনি। কোনোভাবেই কলেজের আইসিটি ক্লাসটা করতে পারছে না সে। প্রতিবার কোনো না কোনো বাহানা তৈরি করে বারিশ তার আইসিটি ক্লাসটা ক্যান্সেল করিয়ে দেয়। এর পেছনে রহস্যটা ঝিলমিলের পুরোপুরি অজানা। বহুবার জিজ্ঞেসও করেছে, কোনো উত্তর মেলেনি। বাধ্য হয়ে এতদিন ধরে তাকে বারিশের কাছে আইসিটি পড়তে হচ্ছে। লোকটা নিজে ইউটিউব দেখে দেখে তাকে আইসিটি পড়ায়, আবার বড় মুখে দাবিও করে সে নাকি সব জানে। ঝিলমিল হাতের রুটিন দুটো একটু উঁচু করে ক্ষোভ সামলে বলল, আপনার এই কাজের রুটিন কি এবার একটু কমানো যায় না? পরীক্ষার জন্য পড়বো নাকি আপনার এইসব কাজ করব? বারিশ কোনো জবাব দিল না। ল্যাপটপের স্ক্রিনে কাঙ্ক্ষিত কিছু একটা মেলাতে না পেরে তার কপালে বিরক্তির ভাঁজ। ঝিলমিল নাছরবান্দার মতো আবার ডেকে উঠল, কি হলো শুনছেন? কমাবেন না? না। ল্যাপটপ থেকে চোখ না সরিয়ে বরফ শীতল সংক্ষেপে উত্তর দিল বারিশ। ঝিলমিল আড়ালে মুখ ভেঙচিয়ে বইয়ের দিকে মনোযোগ দিল। সন্ধ্যা থেকে মেয়েটাকে ওই টেবিলের সামনে বসিয়ে রেখেছে বারিশ। ঘড়ির কাঁটা এখন রাত 10টার কাছাকাছি ছুঁই ছুঁই। বারিশ এক পলক ঘাড় ঘুরিয়ে ঝিলমিলের দিকে তাকালো, তারপর ল্যাপটপটা বন্ধ করে বেরিয়ে গেল রুম ছেড়ে। বারিশকে ঘর ছেড়ে বের হতে দেখে চকচক করে উঠল ঝিলমিলের চোখ দুটো। বইয়ের ভেতর লুকিয়ে রাখা ফোনটা চট করে টেনে বের করে স্ক্রিনে আঙুল চালাতে লাগলো সে। ঠিক তখনই স্ক্রিনে ভেসে উঠল একটা অচেনা নাম্বার। প্রথমবার ফোনটা কেটে দিল ঝিলমিল, কিন্তু সঙ্গে সঙ্গে আবার রিং হতে শুরু করলো। এবার না কেটে একটু বিরক্ত হয়ে রিসিভ করে কানে ধরল সে। হ্যালো, কে? কল রিসিভ করে প্রথমে সালাম দিতে হয়। ওই পাশ থেকে ভেসে এলো চেনা অচেনা যুবকের কণ্ঠ। আচ্ছা দিলাম, আসসালামু আলাইকুম। এবার বলুন কি চাই? যদি বলি তোমাকে চাই? শুনুন, ফালতু কথা বললে কিন্তু মুখে যা আসবে তা দিয়ে গালি দেব। উপাসের লোকটাকে মাঝপথে থামিয়ে দিয়ে কড়া গলায় হুমকি দিল ঝিলমিল। ওপাশ থেকে মৃদু এক চিলতে হাসির শব্দ ভেসে এলো। আরে সরি, গালি দিতে হবে না, আমি তোমার ফাহিম স্যার বলছিলাম। ফাহিম স্যার? ঝিলমিলের গলার স্বর মুহূর্তে বদলে গিয়ে তাতে যুক্ত হলো বিস্ময় আর খানিকটা জড়তা। চট করে সোজা হয়ে বসে বলল, জি স্যার, আসসালামু আলাইকুম। ভালো আছেন? স্যার আসলে আমি আপনাকে চিনতে পারিনি, সরি স্যার। আমি কিন্তু গালি টালি দেই না, ভয়ে অমনি মুখ দিয়ে বের হয়ে গিয়েছে। কিন্তু আপনি হঠাৎ আমাকে কল করলেন? তুমি তো এতদিন ধরে একটাও ক্লাস করছো না, কোনো খোঁজ খবরও নেই, তাই একটু খোঁজ নিতে ফোন করলাম। আর টিউশনের ব্যাপারেও তো কিছু জানালে না, পরীক্ষা তো চলে এলো। ও বাসাতে ফাহিম স্যার বললেন। ঝিলমিল একটু তোতালো। স্যার আমি আব্বুকে বলেছিলাম, উনি বলেছেন আপাতত বাইরে টিউশন নেওয়ার দরকার নেই। কিন্তু আমি তো সেদিন তোমার বাবার সঙ্গে এই নিয়ে কথা বললাম, তিনি তো আমাকে বলল তোমাকে পড়াতে। ফাহিম স্যার জবাব দিল। ঝিলমিলের কাশি চলে এলো। ওর মনে নেই এই ফাহিম স্যার তার বাবার স্টুডেন্ট, আর সেদিন ক্যান্টিনে তার থেকে নাম্বারও নিয়েছিল। নিজেকে কোনো মতে সামলে নিয়ে বানিয়ে মিথ্যা বলতে শুরু করল ঝিলমিল। স্যার আসলে আমার চাচ্চু
চাচু বলেছেন এখন বাইরে পড়ার দরকার নেই। আমার ব্যাপারে চাচু একটু বেশি নাক গলায়, তো সে রাজি হলে আপনাকে জানাবো। তোমার চাচু? ও হ্যাঁ, মেহেরাজ, ওকে তো আমি চিনি। আচ্ছা দাঁড়াও, আমি ওর সাথে কথা বলে দেখছি, আমি বললে ঠিক রাজি হয়ে যাবে। না না স্যার, আপনাকে কিচ্ছু বলতে হবে না, আমি নিজেই বলবো। আমি তাকে যে কোনোভাবে রাজি করিয়ে এই মাস থেকে আপনার কাছে পড়তে শুরু করব স্যার। পরপর দুটো কাঁচ ভাঙার বিকট শব্দে কেঁপে উঠল ঝিলমিল। চমকে উঠে পাশে তাকাতেই দেখলো ঘরের দরজার মুখে মেঝের উপর ছড়িয়ে ছিটিয়ে আছে সাদা দুধ আর গাঢ় কফি। কাচের ভাঙা টুকরোগুলোর উপর চুইয়ে চুইয়ে পড়ছে তরল। দৃষ্টি একটু উপরের দিকে তুলতে থমকে গেল ঝিলমিল। দরজার ফ্রেমে দাঁড়িয়ে আছে বারিশ। পুরো মুখায়ব তার থমথম করছে, যেন এখনই কোনো ধ্বংসাত্মক ঝড় নেমে আসতে চলেছে। কালো মনির চারপাশটা লাল রং ধারণ করেছে যুবকের। চোয়াল শক্ত হয়ে আটকে আছে এক হাড়হিম করা রগে। বারিশ নিচ থেকে নিজের জন্য কফি আর ঝিলমিলের জন্য গরম দুধ নিয়ে আসছিল, কিন্তু ঘরের দরজার কাছে পৌঁছাতে ঝিলমিল আর ফাহিমের পুরো কথোপকথন কানে আসে তার। ওপাশ থেকে তখনও ফাহিম স্যারের গলার আওয়াজ স্পষ্ট ভেসে আসছে, কিন্তু ঝিলমিলের মুখে আর কোনো শব্দ ফুটল না। ভয়ে গলার কাছটা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে। বারিশের দিকে তাকিয়ে উত্তর দেওয়ার মতো ন্যূনতম সাহসও হারালো সে। কম্পিত আঙুলে আলগোছে ফোনটা কেটে দেওয়ার চেষ্টা করতেই এক ঝটকায় হিংস্র চিতাবাঘের মতো এগিয়ে এলো বারিশ। ঝিলমিলের হাত থেকে ফোনটা একটানে ছিনিয়ে নিয়ে পুরো শক্তি দিয়ে মেঝের উপর আছাড় মারল সে। মুহূর্তে দুই ভাগ হয়ে চুরমাচার হয়ে গেল ঝিলমিলের শখের আইফোনটা। হাত দুটো নিজের মুখের উপর চেপে ধরে ভয়ে শিউরে উঠল মেয়েটা। সে কোনো কিছু না ভেবে এগিয়ে গেল ভাঙা ফোনটার দিকে। হাঁটু গেড়ে কাচের টুকরোর পাশ থেকে ফোনের টুকরোগুলো কুড়িয়ে হাতে নিল। চোখ তুলে তাতে দাঁত চেপে বারিশের দিকে তাকিয়ে শীষ গর্জে উঠে বলল, আপনি আমার ফোন ভাঙলেন কেন? এতদিন ধরে চেপে রাখা অপমান আর রাগ সব যেন এক লহমায় বাঁধ ভেঙে আসছে ঝিলমিলের। বারিশ এক চুলও নড়ল না। তার শরীরের প্রতিটি রগ রগ টান হয়ে গেল। চোখের মনে আগ্নেয়গিরির মতো জ্বলছে। ওর কল রিসিভ করেছিস কেন তুই? হিম শীতল গলায় প্রতিটা শব্দ আলাদা করে উচ্চারণ করল সে। তাতে আপনার কি? ঝিলমিল এবার উঠে দাঁড়িয়ে সোজা বারিশের চোখের দিকে তাকালো। সপ্তাদশী মেয়েটার কণ্ঠে তখন জেদ ছাড়া কিচ্ছু নেই। উনি আমার টিচার, কি শুরু করেছেন এসব? তার ক্লাসে যেতে দেন না, কথা বলতে দেন না, এখন ঘরে ঢুকে হুট করে আমার ফোন ভেঙে ফেললেন। এত কিসের অধিকার আপনার আমার উপর? আমি যা খুশি তাই করব, যার কাছে ইচ্ছা পড়ব, যার সাথে ইচ্ছা কথা বলবো, আপনার তাতে কি? শেষ কথাটা ঝিলমিলের মুখ থেকে শেষ হওয়ার আগে সজোরে একটা থাপ্পড় এসে পড়ল ঝিলমিলের বাঁ গালে। চরের তীব্রতায় ঝিলমিলের মাথাটা একপাশে ঘুরে গেল। চোখের সামনে মুহূর্তের জন্য সর্ষে ফুল ফুটল। সে নিজেকে সামলে সোজা হওয়ার আগে কোনো রকম সুযোগ না দিয়ে বারিশ আবার তার হাতটা শূন্যে তুলে নেয়। দ্বিতীয় থাপ্পড়টা যেন প্রথমটার চেয়েও বেশি হিংস্র ঠেকল। এবার ঝিলমিল ভারসাম্য রাখতে না পেরে পড়ে যাবে অমনি শিউলি বেগম এসে মেয়েটাকে জাপটে ধরলেন। তাতে লাভ হলো না। বারিশ ঝিলমিলকে তার কাছ থেকে টেনে এনে ঝিলমিলের মুখের একেবারে কাছে নিজের হিংস্র মুখটা এনে গলা ফাটিয়ে চিৎকার করে উঠল বারিশ, শাট আপ, জাস্ট শাট ফাক আপ ইউর লিটল বিচ। বারিশকে আর কিছু বলতে দিল না শিউলি বেগম। ঝিলমিলকে নিজের দিকে টেনে নিয়ে বলল, কি করছো তুমি এগুলো তরঙ্গ? কেন মারছো ওকে? বারিশের বিকট চিৎকারে ততক্ষণে বাসার সবাই দৌড়ে চলে এসেছে। চঞ্চল শেহরিয়ার দরজায় দাঁড়িয়ে ঝিলমিলের লাল হয়ে যাওয়া গালটার দিকে তাকাতেই যা বোঝার বুঝে গেলেন। শুধু তিনি একা নন, ঝর্ণা শেহরিয়ার, আলতাফ শেহরিয়ার, সবাই পুরো ব্যাপারটা আজ করতে পারল। কারো কোনো কথা শোনার বা বলার অপেক্ষা রইল না ঝিলমিল। সে শিউলি বেগমের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে সোজা দরজার দিকে পা বাড়ালো। এক মুহূর্ত আর সেই বাড়ি থাকবে না। কিন্তু দুটো কদম ফেলার আগে চঞ্চল সাহেব সামনে এসে তার পথ আটকে দাঁড়ালেন। গম্ভীর গলায় বললেন, কোথায় যাচ্ছ তুমি? থাকবো না আমি এখানে আর। ঝিলমিলের গলা কাঁপছে, গাল দুটো জ্বলছে। নিশ্চয়ই, তুমি নিশ্চয়ই যাবে। আমি নিজে গিয়ে তোমাকে দিয়ে আসবো, কিন্তু এখন নয়। চঞ্চল সাহেব শান্ত কিন্তু দৃঢ় গলায় বললেন, না, আমি এখনই যাব। ঝিলমিল যেন আর সইতে পারছে না। জীবনে কখনো কেউ তার উপর হাত তোলেনি, আর আজ এই নিয়ে এই লোকটা তাকে দ্বিতীয়বার মারল। চঞ্চল সাহেব এবারে শক্ত গলায় বললেন, আমি বলেছি না এখন কোথাও যাবে না।
তারপর বড় ছেলের বউয়ের দিকে তাকিয়ে নির্দেশ দিলেন, শিউলি, ওকে তোমার ঘরে নিয়ে যাও, আজ রাতটা তোমার কাছে রাখো, কাল সকালে আমি নিজে ওকে দিয়ে আসব। যার যোগ্য যে নয় তার কাছে ওকে আর এক মুহূর্ত রাখবো না। সে নিজের ছোট ছেলের দিকে তাকানোর প্রয়োজনও মনে করল না। চঞ্চল সাহেবের এই মহৎ কাজটা আরও অনেক আগেই করা উচিত ছিল। যেদিন থেকেই তার ছেলে এই মেয়েটাকে দিয়ে এত কাজ করাচ্ছে, ঠিক সেদিন থেকেই। শ্বশুরের কথায় ঝিলমিলের পা দুটো যেন আটকে গেল। শিউলি বেগম আর দেরি না করে ঝিলমিলের হাত ধরে তাদের ঘরের দিকে পা বাড়ালেন। ঠিক তখনই ঝড়ের বেগে ছুটে এলো বারিশ। শিউলি বেগমের কাছ থেকে ঝিলমিলকে হ্যাঁচকা টানে ছাড়িয়ে সোজা ঘরের ভেতর নিয়ে গেল। পর মুহূর্তে সবার মুখের উপর সশব্দে দরজা বন্ধ করে দিল। ঝিলমিল স্তব্ধ হয়ে কয়েক সেকেন্ড দরজার দিকে তাকিয়ে রইল। পরক্ষণেই সে উন্মাদের মতো দরজার হাতল ধরে টানাটানি করতে লাগলো। দরজা খুলুন, ছেড়ে দিন আমাকে, আমি আর এক মুহূর্ত থাকবো না আপনার সাথে, দরজা খুলে দিন বলছি। দরজায় পিঠ ঠেকিয়ে দুই হাত বুকের কাছে রেখে শক্ত করে বেঁধে চুপচাপ দাঁড়িয়ে আছে বারিশ। তার চোয়াল শক্ত, চোখে এক ধরনের শীতল উগ্র জেদ। ঝিলমিলের ছটফটানি আর কান্না যেন তাকে স্পর্শ করছে না। বাহির থেকে ততক্ষণে দরজায় সজোরে থাপ্পড় পড়তে শুরু করছে। চঞ্চল সাহেবের ভারী গম্ভীর গলা দরজার ওপাশ থেকে ভেসে এলো, তরঙ্গ, দরজা খোলো, ওকে গায়ে আর একটাও হাত দেবে না। ভেতর থেকে বারিশের কোনো সারা শব্দ না পেয়ে চঞ্চল সাহেব গলার জোর আরও বাড়ালেন, তরঙ্গ, বেয়াদবের একটা সীমা আছে, মেয়েটার গায়ে হাত তুলেছ, আবার তাকে ঘরে আটকে রাখছো। ভালোই ভালোই দরজা খোলো, নাইলে আমি ধাক্কা দিয়ে দরজা ভাঙবো। ঝিলমিল আরও জোরে দরজার ধাক্কা দিতে দিতে কাঁদতে কাঁদতে বলতে লাগলো, বাবা, বের হতে দিতে বলুন আমায়, আমি বাসায় গিয়ে সবাইকে বলে দেব। শিউলি বেগম ওপাশ থেকে আকুতি জানিয়ে বললেন, তরঙ্গ, লক্ষ্মী ভাই আমার, দরজাটা খোলো। কয়েক মিনিট এভাবেই কেটে গেল। ঝিলমিল এখন ক্লান্ত হয়ে বেডে গিয়ে উল্টো দিকে ঘুরে বসে আছে। গাল দুটো গরম এখনো। দরজার ওপাশ থেকে ডাকাডাকিও কমে গিয়েছে। বারিশ এবার দরজা খুলে বের হয়ে এলো। দরজা খোলার শব্দ শুনে পেছন ঘুরে দেখলো ঝিলমিল, কিন্তু উঠে বাহিরে আসার আগেই বাহির থেকে লক করে দিল বারিশ। লক করে পেছন ঘুরতে নিজের বাবার থাপ্পড় এসে লাগলো তার গালে। হঠাৎ পাওয়া চড়ের ধাক্কায় টান টান হয়ে উঠল তার চোয়াল। পলক না ফেলে রাগে গজগজ করতে করতে বাবার দিকে তাকিয়ে রইল সে। ছেলেকে এইভাবে হিংস্র চোখে তাকাতে দেখে চঞ্চল সাহেব আরো গর্জে উঠলেন, কি হলো, এবার মারবে আমাকে? মারো, তোমার কাছে তো সবই সম্ভব। ভেবেছিলাম বিদেশে এতগুলো বছর কাটিয়ে ভদ্র সভ্য হয়ে এসেছো, কিন্তু তুমি দিন দিন আরো অমানুষ হয়ে উঠেছো। বারিশ এক বিন্দুও নড়ল না, একদম নিশ্চুপ। চেহারায় অনুশোচনা বা ভয়ের কোনো চিহ্নই নেই, বরং লেগে আছে চরম এক অবাধ্যতা। কেন মেরেছ ওকে? কি এমন অন্যায় করেছে মেয়েটা? বারিশ থমথমে কণ্ঠে জবাব দিল, সেই কৈফত আমি তোমায় দেব না বাবা, এটা আমার আর ওর ব্যক্তিগত ব্যাপার। পাশে দাঁড়িয়ে থাকা ঝর্ণা বেগম ছেলের পক্ষে সুর মিলিয়ে নিজের স্বামীকে উদ্দেশ্য করে বিরক্তিকর গলায় বলে উঠলেন, নিশ্চয়ই মেয়েটা বড় কোনো অকাজ করেছে তাই মেরেছে, এতে এত কাহিনী করার কি আছে? স্ত্রীর কথা কানে তুললেন না চঞ্চল সাহেব। তিনি রক্ত চোখে ছেলের দিকে তাকিয়ে ধমকের স্বরে বললেন, বেরিয়ে যাও তুমি আমার বাড়ি থেকে, এই বাড়িতে তোমার আর কোনো জায়গা নেই, এক্ষুনি বেরোও। বাবার মুখের কথা বের হতে যতখানি দেরি, বারিশের পদক্ষেপ নিতে ততটুকু দেরি হলো না। কোনো কথা না বাড়িয়ে হনহন করে বাড়ি থেকে বের হয়ে গেল। বেশ বিনোদন পাচ্ছিল জারিফ। ঝিলমিলটা তাকে জ্বালাতে এসে নিজেই কিভাবে জ্বলে পড়ে ছারখার হয়ে যাচ্ছে, এমন দৃশ্য ভিডিও করে রাখতে পারলে শান্তি লাগতো। সে হাসি মুখে ঝর্ণা বেগমের কাছে গিয়ে ফিসফিস করে বলল, দাদিমা, চাচু একা গেল কেন? ওই ঝিলমিলটাকেও তো সাথে করে বের করে দেওয়া দরকার। ঝর্ণা বেগম মুখ খুলে কিছু উত্তর দেওয়ার আগেই ফরহাদ সাহেব ঠাস করে একটা চর বসিয়ে দিলেন জারিফের গালে। চোখ দুটো বড় বড় করে রাগে ফোঁস করতে করতে বললেন, নিজের চরকায় তেল দিতে পারিস না? তুই আরো বেশি বেয়াদব হচ্ছিস। জারিফ গাল চেপে ধরে অবিশ্বাস্য চোখে বাবার দিকে তাকিয়ে রইল। ঝিলমিলের চোখের বর্ষণ থামছিলই না, কান্না যেন বাঁধ ভেঙে জোয়ারের মতো উপচে আসছে। অপমানে বুকটা ফেটে যাচ্ছে। ফোনটা ওই জল্লাদটা ভেঙে টুকরো টুকরো করে দিয়ে গেল, নাইলে এখনই বাবাকে ফোন দিয়ে সব বলে দিত এই বাড়িতে সে নরক যন্ত্রণার মধ্যে আছে। বিছানা থেকে উঠে দাঁড়ালো ঝিলমিল। পা দুটো ঝিমঝিম করছে, তবুও হেঁটে রুমের মধ্যে এদিক ওদিক গেল। তার ইচ্ছা করছিল বেলকনি দিয়ে এক লাফে নিজের বাড়ি চলে যেতে,
সে গিয়ে দাঁড়ালো ড্রেসিং টেবিলের আয়নার সামনে। গাল দুটোতে হাত রেখে আয়নায় নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে স্তব্ধ হয়ে তাকিয়ে রইল মেয়েটা। চরের চোটে ফর্সা গাল দুটো লাল হয়ে ফুলে উঠেছে, চোখ দুটো কান্নায় জবা ফুলের মতো লাল। সে কাঁদছে আর আয়নায় নিজেকে দেখছে। কাঁদলে তাকে বেশ সুন্দরই লাগে। ঝিলমিল এলিয়ে পড়া চুলগুলো টেনে এনে কাঁধের দুই পাশে ধরে ছড়িয়ে দিল। চোখ মুছে আবার আয়নায় নিজেকে দেখতে লাগলো। ধীরে ধীরে তার কান্নার বেগ হালকা হয়ে এলো। চোখের দৃষ্টি থেকে কান্না মুছে সেখানে ফুটে উঠল গম্ভীর ভাব। নিজেকে দেখতে দেখতে নিজের অবচেতন মনে তার ঠোঁটের কোণায় হালকা হাসি ভেসে উঠল। কিন্তু সেই হাসি বেশি মুহূর্ত স্থায়ী হলো না। আয়নায় নিজের গালের জখমটার দিকে নজর পড়তেই সেই হাসি উবে গিয়ে আবারও ডুকরে কেঁদে উঠল সে। বারিশের উদ্দেশ্যে মুখে কয়েকটা গালি ছুড়ে দিয়ে ঘরের সুইচে হাত চেপে ধরে ধূপ করে লাইটটা বন্ধ করে দিল। ঘোর অন্ধকারের মধ্যে বিছানায় এসে শরীরটা এলিয়ে দিয়ে শুয়ে পড়ল সে। ইতিমধ্যে 2টা বোতল খালি হয়ে পড়ে আছে টেবিলে। এখন 3 নম্বর বোতলটা গ্লাসে ঢালছে সে। ধোঁয়ায় আচ্ছন্ন হালকা আলো আধারের বার ঘরটা ভীষণ ভারী গন্ধে গমগম করছে। কাউন্টারের এক কোণে বসে একটার পর একটা গ্লাসে চুমুক দিয়ে যাচ্ছে বারিশ। বারটা তার নিজের এক পুরনো বন্ধুর, তাই বাদশাধারও কেউ নেই। একটু দূরে বন্ধুদের মাঝখানে বসে সেই দৃশ্যটা উপভোগ করছে নীল। বারিশের সোজা হয়ে বসার অক্ষমতা আর বেসামাল ভঙ্গিমা দেখে অবাক হবে নাকি আনন্দ পাবে বুঝতে পারছিল না। বারিশ আগে যেমনই হোক কানাডা থেকে আসার পর সিগারেট খেলেও মদ গেলেনি একবারও। পকেট থেকে ফোন বের করে পাশে বসে থাকা বন্ধুদের দিকে তাকিয়ে বলল, মেহেরাজকে খবর দে, বল এসে দেখে যাক তার প্রিয় ভাইজির জামাই কিভাবে মদ গেলে সাবার করছে। কোনো দরকার নেই এসবের, খাচ্ছে খেতে দে, পাশ থেকে অন্য একজন বন্ধু বলল। 3 নম্বর বোতলটা শেষ ফোঁটাটুকু গ্লাসে ঢেলে নিঃশেষ করে দিল বারিশ। অতিরিক্ত অ্যালকোহলের ধাক্কায় শরীরটা অবশ হয়ে আসছে তার এখন। মাথাটা ভারী হয়ে একদম টেবিলে ঝুঁকে পড়ল সেই। বারিশকে ওইভাবে ঢলে পড়তে দেখে আড্ডার মাঝখান থেকে এক বন্ধু এগিয়ে এলো। কাঁধে হাত দিয়ে ডেকে বলল, কি রে, এবার তো বল কি হয়েছে, তোর কচি বউয়ের সাথে ঝগড়া করছিস নাকি? টেবিলে মাথা গুজে পড়ে থাকা বারিশের কানে কথাগুলো আবছাভাবে পৌঁছাচ্ছিল। তীব্র নেশার ঘরে মগজে হঠাৎ করে সপ্তদশীর মুখটা ভেসে উঠল। কান্না ভেজা সেই হ্যাজেল মণি দুটো চোখে ভেসে উঠতে বুকের ভেতর হঠাৎ কেমন যেন মোচড় দিয়ে উঠল বারিশের। স্তব্ধ মনে হলো পুরো পৃথিবীটা। কয়েক ঘন্টা হয়েছে সে বাড়ি থেকে এসেছে। মনে হচ্ছে কত বছর সে ঝিলমিলের কাছে নেই। সোজা হয়ে উঠে দাঁড়ালো বারিশ। টাল সামলাতে না পেরে পাশের চেয়ারটায় ধাক্কা খেলো, তাও থামলো না। এক ফোঁটা সময় নষ্ট না করে বেসামাল পায়ে দরজার দিকে পা বাড়ালো সে। তাকে যেন এখনই ফিরতে হবে সেই অবাধ্য কিশোরীর কাছে। উঠে দাঁড়াতেই নীল চট করে সামনে এসে হাত চেপে ধরল। আরে ভাই, কোথায় যাচ্ছে সেই অবস্থায়? তুই তো সোজা হয়ে দাঁড়াতেও পারছিস না। বারিশ নিজের হাতটা ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে জড়িয়ে যাওয়া গলায় বলল, আমাকে যেতে হবে, আমায় ছাড়। অবস্থা সুবিধার নয় দেখে বাকি বন্ধুরা দ্রুত এগিয়ে এসে বারিশকে দুই পাশ থেকে ধরে ফেলল। নীল পকেট থেকে গাড়ির চাবি বের করে চেঁচালো, হয়েছে, অনেক হয়েছে। এই হাল নিয়ে রাস্তায় নামলে অ্যাক্সিডেন্ট করে মরবি। চুপচাপ চল, তোকে বাড়ি পৌঁছে দিয়ে আসি। প্রতিবাদ করার মতো কোনো জোর বারিশের গায়ে অবশিষ্ট ছিল না। মনে মনে তখন কেবল ওই একটা মুখ ঘুরপাক খাচ্ছে তার। বন্ধুরা বারিশকে একদম বাড়ির মূল ফটকের তার সামনে কোনো মতে নামিয়ে দিয়ে সটকে পড়ল। ভেতরে এনে দিয়ে যাওয়ার মতো সাহস তাদের কারোর নেই, কারণ তাদের সাথে ঘুরে বারিশ এইভাবে মদ গিলছে জানতে পারলে ঝর্ণা বেগম ঝাঁটা নিয়ে তাড়া করবে, এই বিষয়ে তারা শতভাগ নিশ্চিত। গেট পেরিয়ে টালমাটাল পায়ে ভেতর দিকে পা বাড়ালো বারিশ। মেঝের ওপর নিজের পা দুটো ঠিকভাবে ফেলতেও পারছিল না। কোনো মতে দেওয়াল ধরে হেঁটে গিয়ে নিজের বেডরুমের সামনে দাঁড়ালো। পকেট থেকে অনেক কসরত করে চাবিটা বের করে দরজার লকটা খুলল। দরজা খোলা মাত্রই চোখ পড়ল পুরো ঘরটা ঘুটঘুটে অন্ধকার। অন্ধকারের ভেতরে বেসামাল পায়ে এগিয়ে যেতে গিয়ে আচমকা বেড সাইডের টেবিলটার সাথে হোঁচট খেলো বারিশ। কাচের টুকরোগুলো এখনো ফ্লোরে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। কাচের টুকরো তার পায়ের পাতায় ফুটে গেল কিনা সেদিকে খেয়াল নেই একটুও। সে যেন এক প্রকার মাতাল টানে ছুটে গিয়ে বসলো বিছানায়, একদম ঝিলমিলের গা ঘেঁষে, যেন কত শত বছর সে তাকে দেখেনি। বিছানায় একপাশ হয়ে শুয়ে আছে ঝিলমিল, ফর্সা গালে হাত রেখে কাত হয়ে আছে সে কিশোরী।
বারিশ কাঁপা কাঁপা হাতে ধীরে ধীরে ঝিলমিলের হাতটা গাল থেকে সরিয়ে দিল। তারপর নিজের তপ্ত ভারী হাতের তালুটা আলতো করে রাখলো সেখানে। আঙুল বুলাতে লাগলো সেইখানটায়, যেন সামান্য অসাবধানতায় এই স্পর্শে মেয়েটার আবার কষ্ট পাবে। ঘোর লাগা চোখে নির্বিশেষ তাকিয়ে থাকতে থাকতে একসময় শরীর আর সামলাতে পারল না সে। ক্লান্তিতে অবসন্ন হয়ে বাড়ির ঝিলমিলের পাশে শুয়ে পড়ল। শুয়ে থেকেও এক দৃষ্টিতে তাকিয়ে রইল ঝিলমিলের স্তব্ধ নিষ্পাপ চেহারার দিকে। শেষমেশ চোখের পাতার তীব্র ক্লান্তি আর সইতে না পেরে ধীরে ধীরে সে চোখ দুটো বন্ধ করল। চোখের পাতায় শতমন ভারী লাগছে তার, কিন্তু চোখের পাতা দুটো জোরতেই বুজে আসা আধারে ভেসে উঠল অদ্ভুত এক দৃশ্য। সেদিনের সেই দৃশ্য, তারার দিঘির গায়ে হলুদের দিন নাচছিল মেয়েটা। নাচের উন্মাদনায় ঝিলমিলের অনাবৃত কোটিদেশের মসৃণ শুভ্রতা কেমন ঝলসে উঠছিল বারবার। চোখ খুলে ফেলল যুবক। তপ্ত নিঃশ্বাসের ঝড়ে বুকটা দ্রুত ওঠানামা করছে। এই দৃশ্য এখন কেন মনে হলো তার? নিজের ভেতরের এই অবাধ্য মোহকে দমন করতে গিয়ে শুষ্ক একটা ঢোক গিলে বিড়বিড় করে নিজেকে থমকে উঠল। না বারিশ, তুই মাতাল, আরো বড্ড ছোট, ঘুমা তুই, ইডিয়েট। সে আবার চোখ বুজে নিজেকে শান্ত করার ব্যর্থ চেষ্টা করলো, কিন্তু মাতাল হৃদয়ের রক্তক্ষরণে নিস্তার মিলছে না কোনোভাবেই। কিছুটা সময় কেটে গেল সেই থমথমে নীরবতায়। আবারও তাকালো সে। এক সতর্কতায় ঝিলমিলের গায়ের চাদর ধীরে ধীরে একপাশে সরে গিয়েছে। চাদরটা সরে যেতেই তার চোখ গিয়ে আটকালো সপ্তাদশীর কোমরের বাঁকে। অসাবধানতায় ঘুমে টি শার্টটা গুটিয়ে অনেকটা উপরে উঠে গিয়েছে। অনাবৃত হয়ে আছে তার মসৃণ শ্বেত শুভ্র নরম কোটিদেশ। সে দৃশ্য চোখের মনেতে স্থির হয়ে গেল। রক্তে চড়ে বসা মদের উন্মাদনা ছাপিয়ে তার দৃষ্টিতে তখন ধরা দিল পরম তৃষ্ণা, ব্যাকুলতা, আবেশ আর মোহ। সে যেন এক অদৃশ্য জাদু বলে পুরোপুরি আচ্ছন্ন পাহারা। ধীরে ধীরে নিজের তপ্ত মুখটা ঝিলমিলের শরীর ঘেঁষে নামিয়ে আনলো সে। বারিশের থরথর করে কাঁপতে থাকা শুকনো ঠোঁট দুটি প্রথমবারের মতো আলতো করে গিয়ে ছোঁয়া দিল ঝিলমিলের সেই উন্মুক্ত কোমল ত্বকের গভীরে। একটা, দুটো, তিনটা। প্রতিটি স্পর্শে বারিশের বুকের ভেতর জমা হওয়া তীব্র আকুলতা আর মাতাল নিঃশ্বাসের উত্তাপ যেন একটু একটু করে মিশে যেতে লাগলো ঝিলমিলের অবচেতন শরীরে। বারিশের তপ্ত ঠোঁট বারবার স্পর্শ আর মাতাল নিঃশ্বাসের উত্তাপ ত্বকে লাগতে ঘুমের ঘরে শিহরিত হয়ে উঠল ঝিলমিল। ধীরে ধীরে কাঁচা ঘুমটা ভেঙে আসতে অসচ্ছল ভাবে একটু নড়ে চড়ে উঠল সে। ঝিলমিলের এই সামান্যতম নড়চড়তেই যেন বিদ্যুতের মতো সচেতনে ধাক্কা খেল বারিশ। চমকে ওঠে তৎক্ষণাৎ নিজের মুখটা গুটিয়ে নিয়ে একটু দূরে সরে শুয়ে পড়ল সে। অন্ধকারে ছায়ার একপাশে একদম স্থির হয়ে রইল, যেন নিঃশ্বাসটাও চেপে ধরে রেখেছে নিজের উপস্থিতি গোপন করার আপ্রাণ চেষ্টায়। ঝিলমিল ঘুমের ঘোর কাটাতে চোখ পিটপিট করে তাকালো। পুরো ঘর অন্ধকারে ডুবে আছে, কিছু স্পষ্ট দেখা যাচ্ছে না, কিন্তু ঘরের ভারী বাতাসে একটা তীব্র পরিচিত গন্ধ তার নাসারন্ধ্রে এসে ধাক্কা মারতেই বুকের ভেতরটা এক নিমিষে হিম হয়ে গেল। ভয় আর সংশয়ে কাঁপতে থাকা গলায় অন্ধকারের দিকে তাকিয়ে বিড়বিড় করে উঠল ঝিলমিল। কে কে এখানে? কোনো উত্তর এলো না। ঝিলমিল বিছানায় আধশোয়া হয়ে ওঠার চেষ্টা করতে বারিশ অন্ধকারের ভেতরে একটু গড়িয়ে ঝিলমিলের আরো কাছাকাছি সরে এলো। সে যত কাছে ঘেঁষে আসছে মদের সেই ঝাঁঝালো গন্ধটা তীব্র হয়ে গ্রাস করছে ঝিলমিলকে। মেয়েটার শরীরের প্রতিটা লোমকূপ আতঙ্কে খাড়া হয়ে উঠছে। হৃৎপিণ্ড বুকের খাঁচায় যেন হাতুড়ি পেটাতে লাগলো পাগলের মতো। সে জানে এই গন্ধটা কার, এই অন্ধকার ঘরে এত রাতে আর কে হতে পারে? যে মানুষটা একটু আগে তাকে দুটো চড় মেরে গিয়েছে, সেই এখন আস্তে আস্তে তার একদম কাছে এসে ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। সরুন, আপনি কেন কাছে আসছেন? সরল না বারিশ, আরো কাছে গেল। ঝিলমিলের গলার কাছে মুখ রেখে ফিসফিসে আওড়ালো, সরি সিয়েনা। আমি সিয়েনা নই, আমি ঝিলমিল। সিয়েনা।